নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য পাঠ করে শোনাব পঞ্চানন মালাকরের লেখা ভূমিকা গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের গল্প পঞ্চানন মালাকরের লেখা ভূমিকা। দরজা খুলেই অমলের পেছনে মানুষটিকে দেখে পাথর হয়ে গেল রমিতা। একদিন যাকে দেখলে তার মনের মধ্যে সমুদ্রের ঢেউ উছলে পড়ত, সারা শরীরে কুলকুল করে বয়ে যেত এক শিহরণের নদী, সেই অনুতোষ এসেছে তারই কাছে। আর কেন এসেছে তাও জানে রমিতা। কয়েক মুহূর্ত কোনো কথা ফুটল না মুখে। অভ্যাগতদের অভ্যর্থনার কথা ভুলেই গেল যেন। স্থান, কাল, পাত্র সবই বিস্মৃত হলো। কি করবে ভাবতে পারছে না এই মুহূর্তে। তাকে নিশ্চল পাথর হতে দেখে অবাক হলো অমল। তাড়া দিয়ে বলল, কি হলো মিতাদি, আমাদের বসতে বলবে না নাকি? ও হ্যাঁ, এসো। দরজা থেকে অপ্রস্তুত ভঙ্গিমায় সরে দাঁড়ায় সে। আসুন। দ্বিতীয় আহ্বান অনুতোষকে লক্ষ্য করে। আপনি সম্বোধন ছুড়ে দিয়েই তার মনের মধ্যে একটা হাসি খেলে গেল। যে মানুষটিকে একদিন প্রিয়তম সম্বোধনেই ডাকত, তার সঙ্গে আজ সহবতে সংযত হতে হয়। ওদের বসবার ঘরে বসিয়ে ভেতরে চলে যায় রমিতা। হয়তো এই আচমকা দেখা হওয়ার অপ্রস্তুত ভাবটাকে কাটিয়ে ওঠার জন্য একটা আড়াল খোঁজে। বেশ কয়েক বছর পর হলেও অনুতোষ তাকে হঠাৎ করে নাড়া দিল। বেশ ভুলেছিল সে কথা। এভাবে আবার মুখোমুখি হয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতির সামনে পড়তে হবে ভাবেও নি কোনোদিন। জীবনে একটা অধ্যায়কে সে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু মুছে ফেলতে চাইলেই সব কিছুকে কি মোছা যায়? তা প্রায় 7-8 বছর আগের কথা। রমিতা 22 বছরের তরুণী, ঝকঝকে চেহারা, চালচলনে একটা উচ্ছলতা। সেই সময়ই প্রথম পরিচয় অনুতোষের সঙ্গে। মফস্বল শহরের ছেলে, কলকাতায় ভালো চাকরি নিয়ে এসেছে। চেহারার মধ্যে একটা মিষ্টি আকর্ষণ। তারই বন্ধুর দাদার সঙ্গে এসেছিল বিশ্ববিদ্যালয়ে। তখন রমিতা এমএ পড়ে। একটা আড়ষ্টতা থাকলেও মানুষটিকে তার ভালো লেগেছিল। কলকাতার মেয়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া রমিতা সেদিন খুব একটা ভাববার সময় পায়নি। অনুতোষের সঙ্গে আলাপ গাঢ়তর হয়ে গেল কয়েকদিনেই। তারপর অনেক গল্প, অনেক নির্জন অবসর। যৌবনের মুক্ত আনন্দের স্রোতে গড়ে নিয়েছিল এক স্বপ্নময় জগৎ। এইভাবেই অনুতোষ তার জীবনের রঙ্গমঞ্চের নায়ক হয়ে গেল। রমিতার মা ছাড়া সংসারে আর কেউই ছিল না। মাই নিজের রোজগারে তাকে মানুষ করেছিলেন। একমাত্র মেয়ের সুখের ভাবনাই তার জীবনের লক্ষ্য। প্রথমে অনুতোষের সঙ্গে তার বিয়ের কথায় তিনি আপত্তি করেছিলেন, কিন্তু মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কঠিন হতে পারেননি। অনুতোষের সঙ্গে রমিতার বিয়ে হয়ে গেল। এর কিছুদিন পরেই অনুতোষ কলকাতা থেকে বদলি হয়ে চলে গেল নিজের শহরে। কলকাতা ছেড়ে যেতে তার খুব কষ্ট হয়েছিল। বিশেষ করে মাকে ছেড়ে যেতে তো মনের মধ্যে কষ্টের ঝড় উঠেছিল। তবুও সে অনুতোষের হাত ধরে গিয়ে উঠেছিল তাদের বাড়িতে। সেই ওঠাই হলো। জীবনের যে মধুর স্বপ্ন মনের আকাশকে রাঙিয়ে তুলেছিল, তার রং ফিকে হয়ে হারিয়ে গিয়েছিল অচিরেই। ইংরেজি শিক্ষায় শিক্ষিত মেয়ের সঙ্গে অনুতোষের পরিবারের মানুষেরা কেউই মানিয়ে নিতে পারেনি, বিশেষ করে তার মা। আজ ভাবতেও অবাক লাগে, শিক্ষিত বউ ঘরে এনেছে বলে অনুতোষ তার মায়ের কাছে কম কথা শোনেনি। প্রথম মানিয়ে নেওয়ার চেষ্টা করত রমিতা, তবু শেষ রক্ষা করতে পারল না। তাকে নিয়ে এমন একটা সমস্যা গড়ে উঠল যার সমাধান
কেউ খুঁজে পেল না। সাবেকি সংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলো তাকে। কিন্তু দেখল যে মানুষটির সমর্থন সে পাবে ভেবেছিল, তাকে সে সমর্থন করল না। এ নিয়ে অনুতোষের সঙ্গে তার খিটিমিটি লাগতে লাগলো। বাপ মরা একমাত্র মেয়ে রমিতা। মায়ের কাছে তাকে কোনো দিন কোনো বিষয়ে হাত পেতে বিমুখ হতে হয়নি। এই পরাজয় তার মনে বড় আঘাত হানল। সে অভিমানে অনুতোষদের ঘরে ছেড়ে চলে এলো তারই দেহের রক্তকণিকায় গড়া একমাত্র সন্তান। ফুলের মতো ফুটফুটে ছোট্ট মেয়েটিকে জেদের বশে ছেড়ে এসেছিল সে। বুকের হৃৎপিণ্ড যেন ছিঁড়ে ফেলে এসেছিল সেদিন। মা হয়ে একমাত্র মেয়েকে ছেড়ে আসার যন্ত্রণা কারো কাছে কখনো বলতে পারেনি। রাতের পর রাত বালিশ ভিজিয়েছে চোখের জলে, তবু তীব্র অভিমানে নিজের বুকে পাথর চেপে রেখেছিল। মেয়ের জন্য কোনো দাবি করেনি। মেয়ে তার বাবা আর ঠাকুমার কাছেই রয়ে গেল। আজ সে প্রায় 6 বছরের হয়েছে। এমন দেখে হয়তো চিনতেও পারবে না। নিজের মেয়ে বলে সে কোনো দিন দাবিও করতে পারবে না। দাবি সে করেও না। জীবনে যেটুকু পাওয়া তার প্রাথমিক পাওয়া ছিল, তাকেই ধরে রাখতে পারেনি। তার আবার সন্তান। নিজের কোনো ভবিষ্যৎ ছিল না বলেই মেয়েকে তার বাবার হাতেই রেখে এসেছিল। অনুতোষ ও তার মা সেটাই চেয়েছিলেন। রমিতাও মেনে নিয়েছিল। মেয়ে তার বাবার কাছেই ভালো থাকবে। এখন মনের মধ্যে মেয়ের জন্য একটা কষ্ট হয়। সে কষ্ট তার একান্ত নিজের, বাইরের কেউ জানে না, জানবেও না। এখন মনে হচ্ছে তার মেয়ের জন্য হয়তো তার কাছে এসেছে অনুতোষ। অনুতোষকে দেখিয়ে ভেবেছিল ফিরিয়ে দেবে, কিন্তু পারছে না। মনের মধ্যে একটা ইচ্ছে বারবার উকি দিচ্ছে, নিজের মেয়েকে দেখতে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। মেয়ে হয়তো জানবে না সে তার মা, তবুও তো সে একবার দেখার সুযোগ পাবে। এমনি করে একটা পরীক্ষার সামনে পড়তে হবে ভাবেওনি কখনো। আজ মনে হচ্ছে সেদিন ওভাবে হুট করে চলে না এলেই বোধহয় ভালো হতো। কিন্তু তখন রাগের মাথায় অন্য কিছু ভাববার অবকাশ পাইনি। সেসব কথা মনে হয় বিগত জন্মের গল্প। অনুতোষ কয়েকবার তার সঙ্গে দেখা করেছিল, ফিরে যেতে অনুরোধও করেছিল। তার কোনো অনুরোধেই আর সাড়া দেয়নি সে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল 2 বছরের মাথায়। নতুন এক অধ্যায় শুরু হলো তার জীবনে। মেয়ের জন্য মনের কষ্টটাকে গলা টিপে মেরে ফেলে দিতে চেয়েছে, পারেনি। তবু সব ভোলার জন্য অনেক চেষ্টায় একটা অফিসের চাকরি জুটিয়ে নিল। মা তাকে আবার বিয়ে করতে বলেছিল, রাজি হয়নি সে। পাছে সে ঘরও ভেঙে যায়, হয়তোবা সে ভয়ে একদিন থাকতো না। তার আগেই মা অসুস্থ হয়ে গেল আর ঘাড়ের ওপর বোঝা হয়ে গেল। এখন প্রায় অর্থর্ব, অসহায় বৃদ্ধার সেই একমাত্র সম্বল। মায়ের কথা ভেবেই আর বিয়ের প্রসঙ্গ নিয়ে মাথা ঘামায়নি। অনুতোষ তার জীবন থেকে হারিয়েই গিয়েছিল, ধরেই নিয়েছে নতুন করে সংসার পেতে সুখেই আছে। আবার সে যে বদলি হয়ে কলকাতায় এসেছে খবর তার জানার কথা নয়, জানার প্রয়োজনও ফুরিয়ে গেছে তার কাছে। অসুস্থ মায়ের সেবা আর চাকরিটাই একমাত্র বর্তমান হয়ে আছে তার জীবনে। অতীতও নেই, ভবিষ্যৎও নেই। তবুও কয়েকদিন আগে তার অফিসের সহকর্মী অমলের কাছ থেকে একটা অদ্ভুত প্রস্তাবে না না করেও রাজি হয়েছিল সে। অমল জানালো তার এক পরিচিত ভদ্রলোক ছোট্ট একটি মেয়েকে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান, কিন্তু তিনি একটু বিপদে পড়েছেন। রমিতা বলল, বিপদটা কি? যে স্কুলটায় ভর্তি করাতে চাইছেন সেখানে মেয়ের মা বাবার একটা ইন্টারভিউ নেবে। কেন মা বাবার ইন্টারভিউ কেন? ও মিতাদি, তুমি আজকাল কোনো খবরই রাখো না দেখছি। অমল তাকে বুঝিয়ে বলল বিষয়টা। আজকাল ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করাতে গেলে মা বাবাকে তারা যাচাই করে দেখবে সেখানে ছেলে মেয়ে পড়ানোর মতো শিক্ষা এবং কালচার তাদের আছে কি না। রমিতা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া মেয়ে, কিন্তু এখন তার
ধরন ধারণ অনেক পাল্টে গেছে। সেসব খবর সত্যিই সে রাখে না। এখন মেয়ে ছেলের পড়াশোনার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাবা মাকে যাচাই করবার দু একটা ঘটনার কথা সে শুনেছে, তবে এ নিয়ে তেমন মাথা ঘামায়নি। অমলের কাছে শুনল ভদ্রলোক মেয়েকে স্কুলে ভর্তি করতে চান, কিন্তু সেক্ষেত্রে বিপদটা কোথায়? অমলের কথায় জানতে পারে এই ভদ্রলোকের মেয়ের মা সেজে তাকে ইন্টারভিউ দিতে হবে। তাকে সাজতে হবে কেন? সন্দেহটাকে সে গোপন করতে পারেনি। অমলকে জিজ্ঞাসা করে রমিতা, আমাকে সাজতে হবে কেন? মেয়েটির মা কি নেই? তা ঠিক জানি না। অমল তাকে ঠিক সংবাদ দিতে পারে না। হয়তো ওর মা তেমন লেখাপড়া জানে না। তুমি রাজি হও মিতাদি? ভদ্রলোক খুব মুশকিলে পড়েছেন। অমলের অনুরোধ এড়াতে পারেনি সে। ছেলেটিকে সে ছোট ভাইয়ের মতো স্নেহ করে। তাতেই ভদ্রলোককে সঙ্গে নিয়ে অমল এসেছে তার কাছে। ভদ্রলোক যে অনুতোষ তা সে এখন যেন বিশ্বাস করতে পারছে না। তবে কি তাকে তারই মেয়ের জন্য অভিনয় করতে হবে? অনুতোষ কি সত্যি আর বিয়ে করেনি? নাকি যাকে বিয়ে করেছে সে বেশি লেখাপড়া করেনি? কিছুই বুঝে উঠতে পারে না রমিতা। প্রথমে ভাবল অমলকে ডেকে না করে দেয়। অনুতোষের সঙ্গে এভাবে আবার মুখোমুখি হতে ইচ্ছে নেই তার। পরক্ষণই মনে হলো যদি তারই মেয়ের জন্য এসে থাকে, তার কি না করা সাজে? অনুতোষের সঙ্গে আজ আর কোনো সম্পর্ক না থাকলেও মেয়েটি তো তার নিজের। মেয়ের কথা ভালো মন্দ ভাবার দায়িত্ব তারও তো কম নয়। দ্বিধাদ্বন্দ্বের দোলায় মনটা দুলে ওঠে। কিন্তু যে মেয়েকে সে নিজের ভাবছে সে কি তার নিজের আছে? সে কি তাকে মা বলে কোনো দিন স্বীকার করতে পারবে? হয়তো তার কাছে রমিতা আজ মৃত। মেয়ের কাছে তার অস্তিত্বের কথা আর নেই। তবুও কোথাও যেন একটা দুরন্ত ইচ্ছে তাকে তিল তিল করে গুঁড়িয়ে দিচ্ছে তার দৃঢ়তার আসন থেকে। না, এভাবে সে হেরে যেতে চায় না। যে অবস্থার সামনে এসে দাঁড়িয়েছে তাকে আর অস্বীকার করার কোনো পথ নেই। মনকে গুছিয়ে নিল। কাজের মেয়েটিকে চায়ের কথা বলে বাইরের ঘরে এসে ঢুকল। অমল তাকে দেখিয়ে বলল, এই যে মিতাদি, তোমাকে যার কথা বলেছি মিস্টার গুহ, অনুতোষ গুহ। আর উনি মিতাদি। হাত তুলে নমস্কার করল সে। অনুতোষও দ্বিধাগ্রস্তের মতো হাত তুলে নিশ্চল হয়ে বসে রইল। অনুতোষের দিকে চোখ ফেলে নিমেষে অনেক কিছু দেখে নিল সে। আগের থেকে চেহারার পরিবর্তন এসেছে। বয়সের ছাপ পড়েছে মুখের রেখায়। কানের পাশে চুলে সাদা রঙের ছোঁয়া লেগেছে। হয়তোবা একটু মোটা হয়ে গেছে। অমলের কাছে শুনেছে চাকরিতে পদমর্যাদা বেড়েছে। না বাড়ার তো কোনো কারণ নেই। ছেলে হিসেবে অনুতোষ কোনোদিনই খারাপ ছিল না। ঘরের মধ্যে একটা অপ্রস্তুত নীরবতা, যাকে ঠিক সহ্য করতে পারছিল না সে। এভাবে সবার চুপ করে থাকা বেমানান। কিন্তু কি কথা বলবে সে? কিভাবে বলবে? ঠিক করে উঠতে পারে না রমিতা। একদিন ও মানুষটির সঙ্গে কলকাতায় বহু জায়গায় ঘুরে ঘুরে কথা আর ফুরোতো না। অপ্রয়োজনীয় কথাও কত দরকারি মনে হতো। আজ তার মুখোমুখি বসে প্রয়োজনীয় কথাই খুঁজে পাচ্ছে না। অথচ এভাবে বসে থাকার কোনো মানে নেই। কিছু একটা বলা দরকার। কে বলবে, কি বলবে, কিভাবে বলবে ভাবতে ভাবতেই চা নিয়ে ঘরে ঢুকলো কাজের মেয়েটি। রমিতা চায়ের কাপ এগিয়ে দিল দুজনের দিকে। চায়ের কাপ তুলে দিতেই কিছুটা স্বাভাবিক হলো সে। অমলকে উদ্দেশ্য করে কথা বলল, চা খেতে খেতে কাজের কথা হোক। কি বলো? সেই ভালো। অমল চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বলার তো কিছু নেই, তোমাকে তো আগেই বলেছি। এবার তুমি মিস্টার গুহর সঙ্গে কথা বলে নাও। কবে যেতে হবে, কি করতে হবে? কি বলেন মিস্টার গুহ? হ্যাঁ মানে? নিজেকে সামলানোর প্রচেষ্টা অনুতোষের কণ্ঠে। এতক্ষণে সে পরিস্থিতির সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছে বোঝা গেল। নিজেকে সংযত করে বলল, আমার মেয়ে স্কুলে ভর্তির জন্য একদিন আপনাকে ওর মায়ের ভূমিকায় অভিনয় করতে হবে। অভিনয়? কথাটা কানে একটা বিদ্রূপের খোঁচা দিল। আমার মেয়ে,
বলে অনুতোষের যেন একটু আঘাতও করল। আজ মেয়েটি শুধুই অনুতোষের, রমিতার কোনো অধিকার সেখানে নেই। সে অনুতোষের চোখে চোখ রাখল। অনুতোষের অপরাধী দৃষ্টি জানলার বাইরে যেন আড়াল খুঁজতে চাইছে। রমিতা মনে মনে ভাবল, অভিনয় তো বটেই, এখন অনুতোষ আর সে তো অভিনয়ই করছে। তারা দুজন সুদক্ষ অভিনেতা অভিনেত্রী, আর অমল তাদের সামনে বসে আছে অজ্ঞ দর্শকের মতো। রমিতা ভাবল, মানুষ তার মনের দিক থেকে কত নিরাপদ। এখন অনুতোষ আর তার কথা অমল কিছুই জানতে পারছে না। সেই জানতে পারছে না অনুতোষের কথা, নাকি কোনো দিন পেরেছে। মানুষ তার মনের মধ্যে সম্পূর্ণ একা, সেখানে কারোর ঢোকার ক্ষমতা নেই। সকলের একটা মুখোশের আড়ালে লুকিয়ে আছে। রমিতা নিজেকে সামলে নিয়ে বলল, কেন? আপনার স্ত্রী মানে মেয়ের মা পারবেন না ইন্টারভিউ দিতে? রমিতার প্রশ্নে চোখ তোলে অনুতোষ। ইঙ্গিতটা বুঝতে একটু সময় নেয়, তারপর ধীর কণ্ঠে জবাব দেয়, ওর মা এখানে নেই। সেসব অন্য কথা। আপনি যদি এই কাজটা করে দেন, আমি উপকৃত হব। উনি তোমাকে তোমার পারিশ্রমিক দেবেন। অমল মধ্যস্থতা করার চেষ্টা করে। পারিশ্রমিক? রমিতার কণ্ঠে একটু বিদ্রুপ খেলে যায়। অনুতোষ তার মেয়ের জন্য আজ তাকে টাকা দিতে চায়? পারিশ্রমিক? হ্যাঁ, তা তো দিতেই পারে। তাদের মধ্যে আর তো কোনো সম্পর্ক নেই। তারা পরস্পরের কাছে অচেনা, অজানা। হ্যাঁ, তোমার কথা মতোই বলছি, উনি তাতে রাজি। কত দেবেন? প্রশ্নটা অমলকে করলেও বাঁকা দৃষ্টি একবার অনুতোষকে ছুঁয়ে যায়। অনুতোষ চুপ করে থাকে। কথা বলে অমল, কত চান? মূল্য দিয়ে মানুষের সব প্রয়োজন মেটে কি না জানে না রমিতা, কিন্তু তার মনে পারিশ্রমিকের প্রসঙ্গে একটা অভিমান খেলা করে। নিজের কথা মনে করে তার জেদি স্বভাবের ঘোড়াটা যেন তীব্র বেগে ছুটতে চায়। ছুটতে ছুটতে এক সময় ঘৃণার পরিণত হয়। মনের উপরে একটা কঠিন আবরণ টেনে নিয়ে বলে, 500 টাকা। বেশ, তাই হবে। অনুতোষ যেন হাঁপ ছেড়ে বাঁচতে চাইল। পারিশ্রমিকের কথা বলে রমিতা নিজের চাহিদা প্রকাশ করায় তার আড়ষ্টতা কেটে গেল। কথার বেশি দূর এগাল না। ইন্টারভিউর দিন ঠিক সময়ে এসে রমিতা তার গাড়িতে তুলে নিয়ে যাবে অনুতোষ। আবার কাজের শেষে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। ওরা উঠল। রমিতার বুকের মধ্যে একটা পুরনো ঘা থেকে টুপটাপ করে নিঃশব্দে রক্ত ঝরতে লাগলো। সকাল 10:30টায় অনুতোষের গাড়ি এলো। রমিতা তৈরি হয়েই ছিল, পায়ে পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। গাড়ির পেছনের সিটে ছোট্ট মেয়েটিকে বসে থাকতে দেখে তার বুকটা দুলে উঠল। এই কি তার মেয়ে? জানে না সে, জানলেও চেনা তার সম্ভব নয়। অনুতোষ মেয়েকে ডেকে বলল, রনি, তোমার মা। রনির চোখে অবিশ্বাস আর সন্দেহ একই সঙ্গে তাকে যাচাই করতে চাইল। অনুতোষ রমিতাকে বলল, তোমার মেয়ে রমিতা। রমিতার মনে একটা মৃদু কম্পন খেয়ে যায়। তার মেয়ে? আজ তার মেয়েকে তারই সঙ্গে পরিচয় চিনিয়ে দিতে হচ্ছে। বেশ মিষ্টি চেহারা, বাবার আদল পেয়েছে ঠিক। নামটা তারই নামের সঙ্গে মিলিয়ে রেখেছে। না রাখলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু এই সামান্য কারণে কোথায় যেন অনুতোষের হৃদয়ে স্পর্শ অনুভব করল মনে মনে। অনুতোষের আচরণে আজ কোনো জড়তা নেই। অনেকটা সহজেই আগের মতো তুমি সম্বোধন করল। রমিতা হাসতে চেষ্টা করল, তবে সে হাসি রনিতার সন্দিগ্ধ চোখের দিকে তাকাতেই কেমন শুকিয়ে গেল। অনুতোষ মেয়ের দিকে ঝুঁকে বলল, রনি, সত্যিই তোমার মা? একটু সরে মাকে বসতে দাও। না, আমি একলাই বসবো। রনিতার কণ্ঠে তীব্র জেদ। তার মতোই জেদি হয়েছে মেয়েটা। রমিতা সহজ হতে চাইল। থাক না, আমি সামনেই বসছি। রমিতা সামনে উঠে বসল। একবার পিছনে ফিরে তাকালো। রনিতা বাইরের দিকে তাকিয়ে আছে, তবে মনটা যে এদিকেই আছে তা বোঝা যায়। অতটুকু মেয়ে হলেও সে নিশ্চয়ই জেনে গেছে রমিতা একদিন তার জন্য মা সেজেছে। অনুতোষ গাড়িতে স্টার্ট দিল। রমিতা পথ চলার অস্বস্তিকে ভেঙে দিতে চাইল।
তোমার আর ছেলে মেয়ে? তুমি হয়তো জানো না আমি আর বিয়ে করিনি। যা স্বাভাবিক, তার বিরুদ্ধে ধারণায় মানুষ হোঁচট খায়। রমিতা ভেবেছিল অনুতোষ আবার বিয়ে করে থাকবে, হয়তো স্ত্রী দেশের বাড়িতে থাকে। এবার তার কণ্ঠে সহানুভূতি ফোটে। কেন? এভাবে জীবন কাটানোর চেয়ে একটা বিয়ে করলেই তো পারতে। তা পারতাম, তবে রনির কথা ভেবে আর করিনি। রমিতা কি বলবে খুঁজে পেল না। অনুতোষ আগের থেকে অনেক সহজ। তুমিও তো করনি। আমার ব্যাপারটা অন্য। ইচ্ছে করলেও আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। মা অথর্ব হয়ে আমার কাঁধে ভর করেই বেঁচে আছে। তাছাড়া মনকে মানিয়ে নিতে পারতাম না বলে ওসব চিন্তা ছেড়ে দিয়েছি। পেছনে না তাকালেও বুঝতে পারছে পেছনের সিটে বসা ছোট্ট রনিতা তাদের কথা শুনছে। কৌতূহল দমন করতে না পেরে একবার ঘাড় মুড়িয়ে দেখল। সঙ্গে সঙ্গে রনিতা চোখ দুটোকে বাইরে পাঠিয়ে দিল। তবু তার মুখে কেমন একটা বিস্ময় খেলা করতে দেখল। হয়তো এই দুজন নরনারীর কি সম্পর্ক তা ভাববার চেষ্টা করছে। শিশুদের মন সব চিন্তাতেই বেশ সচেতন, তা সে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছে। নিজের কথা ভেবেও রমিতা অন্যমনস্ক হয়ে পড়ে। আজ একই গাড়িতে যাত্রী হয়েও সে তার নিজের সন্তানকে ছুঁতে পারে না, আদর করে কোলে নিতে পারে না, মা বলে কোনো দাবিও করতে পারে না। তবুও তো ওই শিশু তারই সন্তান। আর অনুতোষের সঙ্গে এই মুহূর্তে তার কোনো সম্পর্ক নেই। একদিন যে অনুতোষের সঙ্গে তার সবচেয়ে মধুর সম্পর্ক ছিল, আজ তারই পাশে বসে আছে সম্পর্কহীন পরিচয়ে। এসব ভাবতে ভাবতে হতাশায় ভাঙতে থাকে সে। একসময়ে গাড়ি এসে পৌঁছে যায় স্কুলের সামনে। স্কুলের কাজ মিটে যায় সহজেই। রনিতা তার সঙ্গে কথা বলেনি একটাও। সেও বুঝতে পেরেছে তাদের তিনজনের মধ্যে একটা নাটকের অভিনয় চলছে। যাকে ছোটবেলা থেকে কোনোদিন দেখেনি তাকেই হঠাৎ মা বলে হাজির করানোর মধ্যে একটা মিথ্যে সাজানো ঘটনার আঁচ পেয়ে গেছে। বাবা মা সম্পর্কে সে স্কুলের অধ্যক্ষের কাছে সন্তোষজনক উত্তর দিলেও রমিতাকে মেনে নেয়নি। একটা দূরত্ব থেকে গেছে তার আচরণে। কাজ মিটে যাবার পরে অনুতোষের অনুরোধে তার ফ্ল্যাটে যাওয়ার আপত্তি করেনি রমিতা। মনের মধ্যে মেয়ের সান্নিধ্য পাওয়ার ইচ্ছেটাকে দমন করতে পারেনি। অনুতোষের ফ্ল্যাট বেশ বড়। উচ্চপদস্থ কর্মীর ফ্ল্যাট যেমন হয়, আভিজাত্যের ছাপ সর্বত্র। আধুনিক আসবাবপত্রে একটা বৈভবের ছায়া। বসবার ঘরটিতে ঢুকেই বুঝতে পারে অনুতোষ এখন অনেক উপরে উঠে গেছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনুতোষের কণ্ঠে মৃদু অনুরোধ ছড়ে, তুমি বসো, আমি চায়ের কথা বলে আসছি। বলেই ভেতরে চলে যায় সে। রনিতা একপাশে দাঁড়িয়ে, তার চোখের সন্দেহ এখন প্রকট। রমিতা সহজ হতে চেষ্টা করে তার কাছে, এসো তোমার সঙ্গে গল্প করি। রনিতা আর ডাকে সাড়া দেয় না, তেমনি দূরেই দাঁড়িয়ে থাকে। রমিতা তাকে দ্বিতীয়বার ডাকার সাহস পায় না। সে বুঝতে পারছে ওই ছোট্ট মেয়েটির সঙ্গে এখন তার দূরত্ব অনেক। সেই দূরত্ব কমানোর ক্ষমতা তার নেই। মা হিসেবে তার কোনো দাবিও নেই তার কাছে। ওরা যেন ভিন্ন মেরুর বাসিন্দা। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে ভেতরে চলে যায় রনিতা। সে বুঝে গেছে এই মহিলাকে তার বাবা স্কুলে ভর্তির ব্যাপারে নিয়ে এসেছে। সে কাজ শেষ, এরপরেই তার চলে যাবার সময় এসেছে। এর বেশি প্রয়োজনীয়তা রমিতার নেই। আর পাঁচজন অচেনা মহিলার মতো সেও তাদের কাছে অজানা। একটু পরেই ফিরে আসে অনুতোষ। কাজের মেয়েটা জলখাবার নিয়ে ঘরে ঢোকে। রমিতা এখন অনুতোষের বাড়িতে অতিথি, অথচ একদিন এই সংসারে তার অধিকার ছিল স্বীকৃত। যন্ত্রের মতো চায়ের কাপ তুলে নেয় সে। অনুতোষের কণ্ঠে অনুযোগ ফোটে, এ কি, একটু কিছু মুখে দাও। না না, শুধু চাই ভালো। অনুতোষ দ্বিতীয়বার অনুরোধ করতে পারে না। তাদের মধ্যে একটা আড়ষ্টতা কাজ করে। নিঃশব্দে চায়ের কাপে চুমুক দেয় দুজনে। তাদের জীবনে সব কথা যেন শেষ হয়ে গেছে। মনের দরজায় তালা পড়ে গেছে। শত চেষ্টা করেও তার চাবি খুঁজে পায় না কেউ। বয়সের ভারে অভিজ্ঞ দুটো মন আজ একটা নিরেট কাঁচের দেওয়ালে দুপাশে বসে আছে। কারোর মধ্যে সে দেয়াল ভেঙে ফেলার মতো কোনো শক্তি নেই, প্রচেষ্টাও নেই।
বয়সের সঙ্গেই মানুষ তার উৎসাহ আর উদ্যমকে হারিয়ে ফেলে। তারাও আজ তেমনই নিঃস্ব দুটি মন, তাদের যেন কিছুই করার ক্ষমতা নেই। চা শেষ হয়, রমিতা এবার উঠে দাঁড়ায়। তার যাবার সময় হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখল অনেক সময় কেটে গেছে। অনুতোষের কাছে অনুমতি চাওয়ার মতো করে বলল, এবার আমি উঠি? ও হ্যাঁ। অনুতোষও উঠে দাঁড়ায়। তারপর হঠাৎ মনে পড়ার মতো বলে, দাঁড়াও, তোমার টাকাটা। কিসের টাকা? তোমার পারিশ্রমিক। পারিশ্রমিক দিতে চাইছো? একটা ম্লান হাসি ফুটে ওঠে রমিতার কণ্ঠে। এটা তুমি ভাবলে কি করে? না মানে সেরকমই তো কথা ছিল। কিছুটা দ্বিধায় পড়ে যায় অনুতোষ। তুমি তো নিজেই। কথা শেষ করতে পারে না সে। তার আগেই রমিতা বলে, আমি বলেছিলাম, দেখলাম তুমি আমার মেয়ের জন্য কতটা ভাবো। আর তখন তো আমি শিওর ছিলাম না রনিতা আমারই মেয়ে। নিজের মেয়ের মা সাজার জন্য টাকাটা নাই বা নিলাম। দরজার পাশ থেকে ছোট্ট একটা ছায়া যেন সরে গেল। রমিতা নিজেকে সামলে নিয়ে বলল, মেয়ের প্রতি আমার আর কোনো দাবি নেই। যেদিন যেভাবে তাকে ছেড়ে যেতে হয়েছিল তাতে আমার অযোগ্যতারই প্রমাণ পায়। তবুও তো আমি ওর মাই ছিলাম। কিন্তু ওর মা হিসেবে ওর কাছে আমার কোনো জায়গা নেই। আমি জানি আমার সত্যিকারের পরিচয় ওকে নাই বা দিলে। ওকে বলো ওর মামা মরে গেছে। আমি কখনোই ওর সামনে মায়ের দাবি নিয়ে আসবো না। ও একমাত্র তোমার মেয়ে হয়েই বেঁচে থাকুক। কান্নায় রমিতার গলা বুঝে এলো। অনুতোষ কথা বলতে পারে না। সেদিনের সেই জেদি তরুণীটাকে খুঁজে পায় না কোথাও। আজকে রমিতার মধ্যে পরাজিত মাতৃহৃদয়ের বিষাদ ঘনিয়ে আসতে দেখল অনুতোষ। সেদিনের সেই ঔদ্ধত্য যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়িয়ে যাচ্ছে। কিন্তু অনুতোষের করার কিছু নেই। সেও আজ অনুতোষকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজার দিকে এগিয়ে যায় রমিতা। দরজায় চৌকাঠেই পা রাখতেই সে নিশ্চল মূর্তির মতো থেমে গেল হঠাৎ। বসবার ঘরের ভেতরের দরজায় তখন একখানি উঁচি মুখের ওপর দুটি কালো ছলছল চোখ নিয়ে রনিতার কণ্ঠ আছড়ে পড়ছে। মা, তুমি যেও না। আমি সব শুনেছি। তুমি আমাকে ছেড়ে যেও না মা। আমি সব জানি। তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। রনিতার কণ্ঠে সেই জেদ, সেই অভিমান, যা এক আনন্দধ্বনির মধ্যে রমিতার হারানো অধিকারকে ফিরিয়ে দিতে চাইছে। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন পঞ্চানন মালাকরের লেখা ভূমিকা গল্পটি। গল্প পাঠিয়েছিলাম আমি রিমা। গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কিংবা কবিতা নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।